স্বাগতম বন্ধুরা, কেমন আছো? আজকে আমাদের লাইভ ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আমি আহনাফ এবং তোমাদের এখন অধ্যায় 15 এসএসসি সাধারণ গণিতে অধ্যায় 15 নিয়ে আমরা আলোচনা করব। আগামীকাল সবারই সাধারণ গণিত পরীক্ষা, তাই না? আশা করছি আজকের এই ক্লাসটি, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপর আজকের এই ক্লাসটি তোমাদের কালকে পরীক্ষার জন্য অনেক হেল্প করবে। আচ্ছা, অধ্যায় 15তে কি নিয়ে আলোচনা করা হয়েছে? অধ্যায় 15তে বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতি নিয়ে এবং এই জ্যামিতিক আকৃতি থেকে যেসব ক্ষেত্রফল পাই সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন অধ্যায় 15-র সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজার অংশটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন তোমাদের অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যটি মনে আছে। পিথাগোরাসের উপপাদ্যটি জ্যামিতির জগতে ব্যবহার করা সবচেয়ে বেশিবার ব্যবহার করা সূত্রগুলোর মধ্যে একটি। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয়, এবিসি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ এবং ধরি বিসি ভূমি হলে এবি কি হবে? এবি হবে লম্ব। এখন আসো, এবিসি যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা বলতে পারবো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি সি স্কোয়ার এবং এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি স্কোয়ার তাদের সমষ্টির সমান। এখন আমরা এই অধ্যায়ের জন্য পিথাগোরাসের উপপাদ্যটি কিভাবে প্রমাণ করব সেটা সম্পর্কে জানবো। তোমাদের বইয়ে পিথাগোরাসের একটি উপপাদ্য দেওয়া আছে, এখন পিথাগোরাসের উপপাদ্যে একটি সমাধান দেওয়া আছে, কিন্তু আমরা আমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্য সলভ করার জন্য আরেকটি উপায় সম্পর্কে জেনেছিলাম। আমরা পিথাগোরাসের সেই উপপাদ্যটির সমাধান একটু দেখব। যেহেতু আর আবার বলে দেই, যেহেতু কালকে তোমাদের পরীক্ষা, কালকে তোমাদের সাধারণ গণিত পরীক্ষা, আশা করি তোমরা সবাই এই ভিডিওতে জয়েন করেছো এবং তোমাদের সব বন্ধুকে নিয়ে শেয়ার করে এই ভিডিওটি শেয়ার করে দিবে যাতে তোমাদের সবার এক্সাম ভালো হয়। এখন দেখো, পিথাগোরাসের উপপাদ্যটি আমরা কিভাবে প্রমাণ করব। আমাদের বই থেকে ভিন্ন একটি উপায়। প্রথমত একটি সমকোণী ত্রিভুজ আঁকি। ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখন এবিসি সমকোণী ত্রিভুজের এসি বাহুর একটি নাম দেই, এসি বাহুর নাম দেই ধরো বি, বিসি বাহুর নাম দেই স্মল এ এবং এবি বাহুর নাম দেই স্মল সি। এই যে নামকরণটা, অ্যালফাবেটিক নামকরণ করলাম, এটির কিন্তু একটি স্পেশাল রুল আছে। রুলটি হলো এবিসি ত্রিভুজের এ শীর্ষের বিপরীতে যে বাহুটি আছে অর্থাৎ বিসি, এই বাহুটির নাম দিব শীর্ষ এর বিপরীতে যে বিসি বাহুটি আছে তার নাম দিব স্মল এ, শীর্ষ বি এর বিপরীত পাশে যে বাহুটি আছে এসি তার নাম দিব স্মল বি এবং শীর্ষ সি এর বিপরীত পাশে যে বাহুটি আছে অর্থাৎ এবি তার নাম দিব স্মল সি। আমার ক্যাপিটাল অ্যালফাবেট থেকে স্মল লেটার অ্যালফাবেটে মুভ করব। এখন দেখো, এরপর আমরা কি করতে পারি। এরপরের স্টেপটা হচ্ছে আমি বিসি কে এমন ভাবে ই পর্যন্ত বর্ধিত করব যেন আমরা এবি ইজ ইকুয়াল টু সিই পাই, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্যটা যেন সিই বাহুর দৈর্ঘ্যের সমান হয়। তাহলে সি বাহুটাও হবে আমার সি এবং ই বিন্দুতে একটি লম্ব আঁকবো। ই বিন্দুতে একটি লম্ব আঁকবো এবং লম্বটির মাপ নিব আমরা বিসি বাহুর সমান করে, অর্থাৎ ধরি লম্বটার নাম ইএফ এবং এই ইএফ এর মাপ হচ্ছে বিসি বাহুর সমান, অর্থাৎ বিসি ইজ ইকুয়াল টু ইএফ। এরপর আমরা সি এবং এফ বিন্দু দুটি যোগ করে দিব এবং এ আর এফ বিন্দু দুটি যোগ করে দিব। এখন আসি আমরা প্রমাণে। আমাদের এখান থেকে প্রমাণ, পিথাগোরাসের উপপাদ্য যেহেতু করছি, আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এটি যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি বিপরীত বাহু যেটা অর্থাৎ এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু অর্থাৎ বিসি
এবং এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র প্লাস এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অর্থাৎ এখান থেকে আমাদের বি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি ধরেছি আমরা এর সমান এ স্কয়ার প্লাস এবি ধরেছি সি এর সমান অর্থাৎ সি স্কয়ার। আমাদের এটি প্রমাণ করলেই যথেষ্ট হবে। অর্থাৎ আমরা এবি কে ধরেছি সি এবং বিসি কে ধরেছি এ। এখন আসো আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ করার জন্য তোমরা আমার সাথে সাথে খুবই সাবধানে প্রমাণটা খেয়াল করো। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সিই এফ, এই দুটো ত্রিভুজের দিকে তাকাবো আমরা। একটা ত্রিভুজ এ বি সি, আরেকটা ত্রিভুজ সিই এফ। এ বি সি আর ত্রিভুজ সিই এফ, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি মিল খুঁজে পেতে পারি? আমরা আমাদের অঙ্কন থেকেই দেখে আসছি। প্রথমে এবি ইজ ইকুয়াল টু সিই, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এবি বাহু ত্রিভুজ সিই এফ এর সিই বাহুর সমান সিই। আবার আমরা নিজেরাই এঁকেছি বিসি ত্রিভুজ এবিসি এর বিসি বাহু ত্রিভুজ সিই এফ এর ইএফ বাহুর সমান, এখান থেকে লিখেছি। সুতরাং আমরা এইখান থেকে আমাদের অঙ্কন অনুযায়ী লিখতে পারবো বিসি ইজ ইকুয়াল টু ইএফ। আবার শেষে আমরা লিখতে পারবো এ বাহু এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ কোণ এ বি সি এবং সি বাহু এবং এ বাহুর সিইএফ ত্রিভুজের জন্য অন্তর্ভুক্ত কোণ সিইএফ, এরা সমান। বলতে পারবে কেন এরা সমান হয়েছে? এই দুটো কোণ সমান হয়েছে কারণ তারা প্রত্যেকেই 90 ডিগ্রি করে। এটাও আমরা এঁকেছি। আচ্ছা, এখন তাহলে দেখো দুটো ত্রিভুজ এবিসি এবং সিইএফ, এই দুটো ত্রিভুজের মধ্যে দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে আমরা কি বলতে পারবো বলতো? আমরা তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিইএফ এর মধ্যে কি সম্পর্কটা বলতে পারবো? এদের দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুটি সমান। এখান থেকে আমরা বলতে পারবো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিইএফ তারা সর্বসম। এখন ত্রিভুজ এবিসি আর সিইএফ সর্বসম হওয়ার কারণে তাহলে যেহেতু তারা সর্বসম, অর্থাৎ তারা দেখতে একদম আইডেন্টিক্যাল টুইনসদের মতো, অর্থাৎ তাদের অন্যান্য বিষয়গুলো আর অন্যান্য ক্রাইটেরিয়া গুলো একই হবে। অর্থাৎ আমি পাবো কোণ এ সি বি এবং কোণ এসিবি ছিল বি এবং এর অন্তর্ভুক্ত কোণ। এখন আচ্ছা, প্রথমেই আমরা বলতে পারবো যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং এসি বাহু আর সিএফ বাহু তারা দুইজন সমান। সুতরাং এসি ইজ ইকুয়াল টু সিএফ ইজ ইকুয়াল টু বি। এরপর এখান থেকে যেহেতু এটাও বি, আমরা আরো বলতে পারবো ত্রিভুজ এবিসি এর বি বাহু এবং এ বাহুর অন্তর্ভুক্ত কোণ এসিবি এবং বি বাহু এবং এ বাহুর ত্রিভুজ সিইএফ এর জন্য অন্তর্ভুক্ত কোণ সিএফই তারাও সমান। আমরা আরো বলতে পারবো বি বাহু এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ সিএবি এবং বি বাহু এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ এফসিই তারাও সমান। এরাও সমান, বুঝা গেছে? এরপর আমরা আমাদের পরবর্তী কাজে চলে আসি। এখন আমরা দেখব এই তিনটা ত্রিভুজের জন্য পৃথক পৃথকভাবে ক্ষেত্রফল বের করব, কিন্তু তার আগে আমাকে এখানে যে কোণটি আছে এসিএফ, এই কোণটির মান বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এর জন্য আমরা ত্রিভুজ এবিসি তে কি বলতে পারবো না তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি? কেননা ত্রিভুজের সবসময় ত্রিভুজের তিন কোণের যোগফল হয় 180 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এবিসি থেকে আমরা লিখতে পারবো কোণ এবিসি
প্লাস কোণ বিএসি, এবি কোণ এবিসি প্লাস কোণ সিএবি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো এবিসি এর মাপটা কত, এখানে কোণ এবিসি এর মাপ হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো 90 ডিগ্রি প্লাস কোণ সিএবি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি যদি 90 ডিগ্রিকে ওপারে নিয়ে যাই তাহলে আমরা পাবো কোণ সিএবি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম কোণ এসিবি এবং কোণ সিএফই এরা সমান। কোণ এসিবি এবং কোণ সিএফই এরা পরস্পর সমান এবং কোণ সিএবি আর কোণ এফসিই, কোণ সিএবি এবং কোণ এফসিই এরা সমান। সুতরাং আমি এখানে সিএবি এর পরিবর্তে যদি এই মানটা বসাই অর্থাৎ কোণ এফসিই প্লাস কোণ এসিবি আমরা পাবো 90 ডিগ্রি। এখন দেখো এই দুটো কোণের যোগফল পেয়েছি 90 ডিগ্রি, অর্থাৎ ছবিতে খেয়াল করো কোণ এসিবি, এসিবি যে কোণটা পাচ্ছি অর্থাৎ এই কোণটা এবং এফসি যে কোণটা পাচ্ছি অর্থাৎ এফসিই এই কোণটা, এদের যোগফল 90 ডিগ্রি। এখন বিসিই এই যে সরলরেখাটি আছে এই সরলরেখার মধ্যে তিনটি কোণ আছে। একটি কোণ হচ্ছে আমার এ সি এফ কোণ, আমরা এখানে চলে আসি, কোণ এসিএফ, আর অপর দুটি কোণ হচ্ছে কোণ এসিবি, কোণ এসিবি এবং কোণ এফসিই, এফসিই ইজ ইকুয়াল টু আমরা পাবো 180 ডিগ্রি। কেননা এই তিনটি কোণ একটি সরলরেখার উপর দাঁড়ানো আছে এবং তিনটির যোগফল ছবি দেখে বোঝা যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু এখান থেকে এসিবি আর এফসিই এই দুটো কোণের যোগফল পেয়েছি 90 ডিগ্রি, তা আমরা এর জায়গায় বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা পাবো কোণ এসিএফ প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি কোণ এ সিএফ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। খেয়াল করে দেখো আমার এখানে যে কোণটি আছে সেটি আমাদের আঁকা থেকেই অটোমেটিক 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমরা এই ত্রিভুজটাকে কি বলতে পারবো? এই ত্রিভুজটাকে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন আসো আমরা এখান থেকে আমাদের ঘন জ্যামিতির পরিমিতির একটি সূত্র অ্যাপ্লাই করব। আশা করি তোমরা এখানে যা বলেছি সব বুঝতে পেরেছো। এখন আমাদের সূত্রে চলে আসি। এখানে একটি জিনিস খেয়াল করে দেখবে, আমাদের এই ছবিতে একটি জিনিস খেয়াল করে দেখবে, এ বি ই এফ, এ বি ই এফ একটি চতুর্ভুজ। কিন্তু এটি কি ধরনের চতুর্ভুজ তোমরা কি বলতে পারবে? যারা যারা বলতে পারবে এ বি ই এফ কোন ধরনের ত্রিভুজ কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এখন এ বি ই এফ এক ধরনের ত্রিভুজ, এক ধরনের চতুর্ভুজ। এ বি ই এফ চতুর্ভুজের এ বি আর ই এফ এরা পরস্পর বিই এর উপর লম্ব, অর্থাৎ এ বি আর ই এফ এ দুটি বাহু সমান্তরাল এবং অপর দুই বাহু ছবি থেকে বোঝা যাচ্ছে সমান্তরাল না। তাহলে এ বি ই এফ কি ধরনের চতুর্ভুজ হতে পারে? না, এ বি এফ হবে ট্রাপিজিয়াম। থ্যাংক ইউ তানজিদ ফর দ্য রাইট অ্যান্সার, আর ইমরান থ্যাংক ইউ টু। এখন দেখেন এ বি ই এফ এই ট্রাপিজিয়াম এ বি ই এফ এর ক্ষেত্রফল আমার এখন বের করতে হবে। ছবির দিকে খেয়াল করে দেখি, এই হোল ট্রাপিজিয়ামটা তিনটা ত্রিভুজ নিয়ে গঠিত। এখন স্বাভাবিকভাবে দেখো তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল যদি বের করি আমরা স্বভাবত এমনিতেও এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যেতে পারি। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা আর এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে বের করে যোগ করে দিয়ে আমরা যেটি পাবো সেটি আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস
ত্রিভুজ ক্ষেত্র ACF প্লাস ত্রিভুজ ক্ষেত্র CEF। এখন আমরা পরিমিতিতে শিখা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। পরিমিতিতে আমরা কি শিখেছিলাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে সমান্তরাল বাহু এই যে ABEF ট্রাপিজিয়ামটা আছে, এদের মধ্যে সমান্তরাল বাহু হচ্ছে AB আর EF। তাহলে তোমরা বলো তো এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এদের মধ্যবর্তী দূরত্ব হবে BE, অর্থাৎ হাফ ইনটু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব BE ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের কি কি আছে? AB প্লাস EF ইকুয়াল টু, যেহেতু এটি একটি আমরা ইকুয়েশন বানাচ্ছি, সেহেতু আমরা এ পাশে বের করলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন পৃথক পৃথক ভাবে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। প্রথমত আসি ABC ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একটা বেসিক সূত্র আমরা সবাই জানি, সেটি হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আসো আমরা একসাথে জিনিসটি করে ফেলি। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইনটু ABC এর জন্য উচ্চতা হলো AB, হাফ ইনটু AB, এবং ভূমি হচ্ছে BC, প্লাস এরপর আমরা বের করব ত্রিভুজ ক্ষেত্র ACF এর ক্ষেত্রফল। ACF এর যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, সুতরাং আমার ভূমিও এখানে B, উচ্চতাও B, সুতরাং আমরা লিখতে পারবো হাফ ইনটু AC ইনটু CF। এবং সবার শেষে আমরা বের করব ত্রিভুজ ক্ষেত্র CF। ত্রিভুজ ক্ষেত্র CF এর জন্য তাহলে তোমরাই বলো ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ ক্ষেত্র CEF এর জন্য ক্ষেত্রফলটা আমরা আবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে পারি। সেটি হচ্ছে হাফ ইনটু CEF এর জন্য ভূমি CE এবং উচ্চতা কি হবে? উচ্চতা হবে EF। এখন আমরা জ্যামিতি শুরুর আগে প্রত্যেকটা বাহুকে ছোট ছোট নাম দিয়ে দিয়েছিলাম না? আমরা এখন সেসব নামে ফিরে যাব, যাতে আমাদের এত বাহুর নাম লেখা না লাগে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? হাফ ইনটু BE বাহু এখানে কত? BE বাহু হচ্ছে A বাহু এবং C বাহু এদের যোগফলের সমান, অর্থাৎ A প্লাস C, এবং AB বাহুর মান হচ্ছে C আর EF বাহুর মান হচ্ছে A is equal to হাফ ইনটু AB বাহুর মান C এবং BC বাহুর মান A, প্লাস হাফ ইনটু AC বাহুর মান B এবং CF বাহুর মানও B, প্লাস সর্বশেষে হাফ ইনটু CE বাহুর মান C এবং EF বাহুর মান A। এভাবে করে এতে করে আমার সুবিধা হলো, আমার এতগুলো বাহুর নাম বারবার লেখা লাগছে না। এখন আমরা পুরো ইকুয়েশনটাকে যদি সলভ করে দেখি, আমরা এটি পাবো হাফ ইনটু A স্কয়ার প্লাস 2AC প্লাস C স্কয়ার, আর এ পাশে পাবো CA প্লাস হাফ অফ B স্কয়ার। তাহলে এটি যদি সলভ করি, আমরা পাবো হাফ অফ A স্কয়ার প্লাস হাফ অফ C স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ B স্কয়ার। আমি যদি উভয় পক্ষ থেকে হাফ বাদ দিয়ে দিই, আমি ফাইনালি পাচ্ছি A স্কয়ার প্লাস C স্কয়ার ইজ ইকুয়াল টু B স্কয়ার। অর্থাৎ আমি যদি আমার প্রকৃত বাহুতে ফিরে যাই, এর মান হচ্ছে BC, C এর মান হচ্ছে AB এবং B এর মান হলো AC। তাহলে সমকোণী ত্রিভুজের
অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটি আমাদের সেই পরিচিত পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের তোমাদের এই এই উপপাদ্য সম্পর্কে আরো যদি কোনো কোয়েরি থাকে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করো। আর অবশ্যই আশা করি তোমরা সবাই এই অধ্যায়টা বুঝতে পারছো এবং তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী আরো বন্ধু আছে সবার সাথে এই লাইভ ভিডিওটি শেয়ার করো। এখন আমরা অধ্যায় 15 আমরা তো এখানে পড়লাম পিথাগোরাসের উপপাদ্য। এরপর আমরা অধ্যায় 15 বিভিন্ন ধরনের ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়েছে। এই ক্ষেত্রফল সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে পড়াশোনা করব। আসো প্রবলেমগুলো দেখে নিই। আসো আমরা শুরু করি। এখন আমরা পুরো পূর্বের সমস্যায় আমরা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে পড়াশোনা করেছিলাম এবং পিথাগোরাসের উপপাদ্য সলভ করার একটি খুবই সুন্দর ওয়ে নিয়ে দেখেছি। এখন আমরা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যের সমস্যাগুলো সমাধানে লাগবো। প্রথমত একটি একটি মোটামুটি জটিল একটা সমস্যা নিয়ে আমরা শুরু করি। সমস্যাটি হচ্ছে একটি ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এটি শুরু করার আগে আমি দুটো সিম্পল বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে আমরা এর আগের লাইভ ভিডিওতে ত্রিভুজের একটি খুবই সুন্দর তথ্য জেনেছিলাম ত্রিভুজ সম্পর্কিত। দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত যদি ত্রিভুজ এমন ভাবে থাকে, দুটো ত্রিভুজ যদি এমন ভাবে আঁকা যায়, দুটো সমান্তরাল রেখার মধ্যে অর্থাৎ পি কিউ এবং এক্স ওয়াই এর মাঝে যদি দুটি ত্রিভুজ আঁকা যায়, যেন এ বি সি একটি ত্রিভুজ এবং ডি বি সি অপর একটি ত্রিভুজ, যদি দুটো সমান্তরাল রেখার মধ্যে দুটো ত্রিভুজ আঁকা হয় এ বি সি এবং ডি বি সি, যেন তাদের ভূমি একই থাকে, তখন আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র ডিবিসি। ত্রিভুজ ক্ষেত্র এই কথা লেখার মানে হচ্ছে ডিবিসি যে ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল, এবং ত্রিভুজ ক্ষেত্র এই কথাটি এভাবে লেখার মানে হচ্ছে এবিসি যে ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ একই সমান্তরাল রেখার মধ্যে দুটো ত্রিভুজ যদি এমন ভাবে আঁকা থাকে যেন তাদের ভূমি একই হয়, তখন তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হয়। এবং আরেকটি খুবই বেসিক জিনিস জেনে নিই, সেটি হচ্ছে যে কোনো সামান্তরিকের, ধরি এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি সামান্তরিকের যে কোনো একটি কর্ণ আমার সামান্তরিককে দুটো সমান ক্ষেত্রফলের ত্রিভুজে ভাগ করে। অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের এবিসিডি সামান্তরিকের এসি কর্ণটা এই পুরা চতুর্ভুজটাকে যে দুটো ত্রিভুজে ভাগ করছে, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এবিসি এবং ত্রিভুজ ক্ষেত্র ডিএসি এদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। আসো আমরা এই তথ্যর আলোকে আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। এখন আমার যে সমস্যাটি দিয়ে দেওয়া আছে তার রেসপেক্টে আমরা ছবি আঁকবো। কি বলা আছে? একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমরা প্রথমে দুটো সমান্তরাল রেখা আঁকি। পি কিউ এবং এক্স ওয়াই। এখানে পি কিউ এবং এক্স ওয়াই রেখা দুটো পরস্পর সমান্তরাল এবং এই রেখার মধ্যে, এই দুটোর মধ্যে একটি সামান্তরিক আঁকবো। ধরো এ বি সি ডি,
একটি সামান্তরিক আঁকলাম। আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হবে, সুতরাং এবি বাহু এবং সিডি বাহু সমান্তরাল হবে এবং এ সমান এবং সমান্তরাল হবে এবং এ বি সি ডি পাবো আমি একটা সামান্তরিক। এবং কি বলেছে, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে একটি ত্রিভুজ অবস্থিত আছে এখানে। তাহলে ভূমি যদি বিসি হয়, আমি যে কোনো একটা ত্রিভুজ এঁকে নেই, বিসি ভূমির উপর দণ্ডায়মান, আমার বি ই সি একটা ত্রিভুজ। এখান থেকে এই চিত্র থেকে আমাকে প্রমাণ করতে হবে একই সমান্তরাল যুগল অর্থাৎ পি কিউ এবং এক্স ওয়াই একই সমান্তরাল যুগলের মধ্যে এবং একই ভূমি বিসি এর উপর দণ্ডায়মান এ বি সি ডি যে সামান্তরিকটা আছে, অর্থাৎ সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি যে সামান্তরিক ক্ষেত্রটি আছে, এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র যেটি আছে একই ভূমি বিসি এর উপর দণ্ডায়মান অর্থাৎ ইবিসি ত্রিভুজ ক্ষেত্র ইবিসি একই ভূমির উপর দণ্ডায়মান ত্রিভুজ ক্ষেত্র ইবিসি এবং এবিসিডি একটি সামান্তরিক এবং ইবিসি একটি ত্রিভুজ যা সামান্তরিকের বিসি বাহুর উপর দণ্ডায়মান আছে। আমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা এবিসিডি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ হাফ অফ সামান্তরিক ক্ষেত্র এবিসিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র ইবিসি। এখন আসো এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করব। প্রথমেই এটি প্রমাণ করার সুবিধার্থে আমরা এ এবং সি যোগ করে দিব। তাহলে একটি জিনিস খেয়াল করে দেখো, এই এসিটা এবিসিডি সামান্তরিকের কি বলতে পারবো আমরা, এবিসিডি সামান্তরিকের জন্য এসি কি, এসি হচ্ছে কর্ণ। অর্থাৎ আমি বলতে যদি এসি কর্ণ হয়, আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি সামান্তরিকের কর্ণ আমার টোটাল সামান্তরিকটাকে যে কোনো একটি কর্ণ সমান দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করতে পারে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সামান্তরিক ক্ষেত্র এবিসিডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এসি কর্ণটা এবিসিডি সামান্তরিক থেকে এ বি সি এই ত্রিভুজটি কাটে। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফলকে আমি যদি দ্বিগুণ করে দেই, তাহলে আমি সামান্তরিক ক্ষেত্র এবিসিডির ক্ষেত্রফলটা পেতে পারবো, কেননা এসি কর্ণটা পুরো সামান্তরিকের সমান দুটি অংশে বিভক্ত করেছে। এখন আমাদের আগে কিছু তথ্য জেনেছিলাম, তার মধ্যে প্রথম তথ্যটা দিয়ে খেয়াল করি। এখানে দুটো ত্রিভুজ আছে, একটি ত্রিভুজ এবিসি এবং আরেকটি ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ইবিসি। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে একটু খেয়াল করে দেখি। ইবিসি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ একই ভূমি বিসি এর উপর দণ্ডায়মান এবং একই সমান্তরাল রেখা যুগল এক্স ওয়াই এবং পিকিউ এর মধ্যে অবস্থিত। তাহলে একই ভূমির উপর দণ্ডায়মান এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সবগুলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সম্পর্কটা কি হতে পারে? এদের একই সামান্তরিক যুগল, একই সমান্তরাল রেখা যুগল এবং একই ভূমির উপর দণ্ডায়মান দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে কি ধরনের সম্পর্ক হতে পারে? তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এখন এদের মধ্যে সম্পর্কটি হচ্ছে, আমরা প্রথম তথ্য থেকে জানি এই দুইটার ক্ষেত্রফল সমান, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র ইবিসি। তাহলে আমরা এখানে পেয়েছিলাম ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর পরিবর্তে আমরা এখন বসিয়ে দিব ইবিসি। ওকে, তাহলে আমরা এই সমীকরণ থেকে পাচ্ছি সামান্তরিক ক্ষেত্র এবিসিডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র
যেহেতু ত্রিভুজ ক্ষেত্র এবিসি এবং ত্রিভুজ ক্ষেত্র ইবিসি আমি সমান পেয়েছি, সুতরাং এবিসি এর পরিবর্তে আমরা লিখতে পারবো ই বি সি। এখন সবশেষে আমরা এই টুটাকে সমীকরণে বাম পাশে নিয়ে আসলে পাবো হাফ ইন্টু সামান্তরিক ক্ষেত্র, হাফ ইন্টু সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র ই বি সি। তাহলে আমার যা প্রমাণে চেয়েছিল, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তা আমরা পেয়ে গিয়েছি। ত্রিভুজ ক্ষেত্র ইবিসি ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রফল সম্পর্কিত আরো কিছু জ্যামিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, এবং যারা আমাদের সাথে আসো তাদেরকে স্বাগতম, যারা নতুন এসেছে তাদেরকেও স্বাগতম, এবং তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার সব বন্ধুরা মিলে একসাথে এই মজার মজার সমস্যাগুলো সমাধান করতে পারো। আমরা এখন আমাদের পরবর্তী জ্যামিতিক সমস্যাটা নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা ক্ষেত্রফল সম্পর্কিত পরবর্তী সমস্যাটি নিয়ে আলোচনা করব। এখন খেয়াল করে দেখো, প্রথমে আমরা কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। কোশ্চেনটা হচ্ছে, একই ভূমি ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল সমান। অর্থাৎ ধরে নাও দুটো সমান্তরাল রেখা আছে, একটি পি কিউ এবং অপরটি এক্স ওয়াই। এই দুটো সমান্তরাল রেখার মধ্যে দুটো সামান্তরিক আঁকা আছে, একটি হলো এ বি সি ডি, এবং এই সামান্তরিকের পাশাপাশি এমন অপর একটি সামান্তরিক আঁকা আছে যা এবিসিডি সামান্তরিকের মতো একই ভূমির উপর অবস্থিত। ধরে নিই ভূমিটি বিসি এবং ওই নতুন সামান্তরিকটি হচ্ছে ইএফসিডি। অর্থাৎ ছবি দেখে আমরা দেখতে পাচ্ছি একই সমান্তরাল রেখা যুগল অর্থাৎ পি কিউ এবং এক্স ওয়াই, এই দুটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত দুটি সামান্তরিক এ বি সি ডি এবং ইএফসিবি, এই দুটো সামান্তরিক একই ভূমি বিসি এর উপর দণ্ডায়মান। আমাদের প্রমাণ করতে হবে এই দুটো চতুর্ভুজের অর্থাৎ এই দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান। আমরা পূর্ববর্তী জ্যামিতিক সমস্যাটার মতো সমস্যার সাহায্য নিয়ে আমরা এই সমস্যাটি খুবই সহজে সমাধান করতে পারবো। এখন প্রথমে আমরা একটা কাজ করব, এ বি সি ডি যে সামান্তরিকটি আছে তার একটি কর্ণ আঁকবো এসি। এখন খেয়াল করে দেখো, এ বি সি ডি সামান্তরিকের কর্ণ হয়েছে এসি। এখন তোমরা মনে করে দেখো, আমরা এই চ্যাপ্টারের শুরুতে এই ধরনের প্রবলেম সলভের শুরুতে ত্রিভুজ আর চতুর্ভুজ সংক্রান্ত দুটি তথ্য দিয়েছিলাম, তার মধ্যে দ্বিতীয় তথ্যটির সাথে এটি মিলে যায়। অর্থাৎ কোন সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। অর্থাৎ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি সি এবং সি ডি এ, এই দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে এসি কর্ণটি। সুতরাং আমরা বলতে পারবো সামান্তরিক ক্ষেত্র এবিসিডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। এখন আসো আমরা পরবর্তী এবিসি এর সাথে আরেকটি যে সামান্তরিক আছে ওইটা নিয়েও কাজ করি। ইবিসিএফ এই সামান্তরিকটি বিসি বাহুর উপর দণ্ডায়মান। আবার খেয়াল করে দেখো, আমি যে এখানে এবিসি ত্রিভুজ নিয়ে কথা বলেছিলাম, এই ত্রিভুজটিও কিন্তু বিসি বাহুর উপরই দাঁড়িয়ে আছে। ইএফসিবি সামান্তরিকটি যেরকম বিসি বাহুর উপর দাঁড়ানো, তেমনি ভাবে এবিসি ত্রিভুজটিও বিসি বাহুর উপর দাঁড়িয়ে আছে।
তাহলে আমরা আগের যে জ্যামিতিক সমস্যাটা সমাধান করেছিলাম ওইখানে কি জেনেছিলাম, একই বাহুর উপর দণ্ডায়মান এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। অর্থাৎ আমি বলতে পারবো সেখান থেকে সামান্তরিক ক্ষেত্র EFCB is equal to 2 into ত্রিভুজ ক্ষেত্র ABC। আমি জিনিসটি আবার রিক্যাপ করে দিচ্ছি, যেহেতু ABC ত্রিভুজ এবং EFCB সামান্তরিক, একই ভূমি BC এর উপর দণ্ডায়মান এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, সুতরাং আমাদের ঠিক পূর্ববর্তী জ্যামিতিক উদাহরণ থেকে আমরা বলতে পারবো এই যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা আছে অর্থাৎ EFCB এর ক্ষেত্রফল আমার ABC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, বা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। এখন দেখো, আমার যদি সামান্তরিক ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল হয় 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ABC, আবার সামান্তরিক ক্ষেত্র EFCB এর ক্ষেত্রফল হয় সামান্তরিক ক্ষেত্র EFCB এর ক্ষেত্রফল হয় 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ABC, তখন আমরা যেহেতু এ দুটোই সমান একই জিনিস, সুতরাং আমরা বলতে পারবো অবশ্যই এই দুটো সামান্তরিক ক্ষেত্রফলও সমান হবে। সুতরাং আমরা লিখতে পারবো সামান্তরিক ক্ষেত্র ABCD is equal to সামান্তরিক ক্ষেত্র EFCB। আশা করি সবাই বুঝতে পেরেছো। অধ্যায় 15 নিয়ে আমরা এভাবে আরো কিছু আরেকটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এই ক্লাসটি তোমাদের যদি মনে হচ্ছে এই ক্লাসটি অনেক উপকার হচ্ছে, আশা করি তোমরা সবাই লাইক দিবে এবং সবাই শেয়ার করতে থাকবে। এখন আসো আমরা ক্ষেত্রফল সম্পর্কিত কিছু সম্পাদ্য নিয়ে আলোচনা করব। ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্যগুলো তোমাদের বইয়ে চেক করে দেখবে কিছুটা জটিল মনে হচ্ছে, অনেক কিছু এঁকে ফেলেছে, ট্রেস রাখা যাচ্ছে না। এর জন্য আসো আমরা একটা কাজ করি, আমরা সবাই মিলে একটি সম্পাদ্য দেখব এবং সম্পাদ্যটি আমি আর তোমরা সবাই মিলে আমরা একসাথে সলভ করার চেষ্টা করব। এর জন্য সবাই এখনই তোমাদের জ্যামিতি বক্স আর একটি পরিষ্কার খাতা নিয়ে সামনে বসে পড়ো। আমি আবার বলছি, আমরা এখন একটি সম্পাদ্য করব, ক্ষেত্রফল সম্পর্কিত একটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। এই সম্পাদ্যটি কিছুটা জটিল, আসলে জটিলও না, আমরা যদি সবাই একসাথে এটি সলভ করি দেখবে পানির মতো সোজা হয়ে যাচ্ছে। আশা করি সবাই নিজেদের জিওমেট্রি বক্স এবং এটি পরিষ্কার খাতা নিয়ে রেডি হয়ে আছো। আসো আমরা প্রথমে, তোমরা রেডি হতে হতে আমরা সবাই কোশ্চেনটা সম্পর্কে জেনে নিই। এখানে কি প্রশ্ন করা হয়েছে? সবাই রেডি? যারা রেডি আছো, আর আমরা এখন একটা ইন্টারঅ্যাক্টিভ কাজ করব, সেটা হচ্ছে আমরা যেহেতু একসাথে আছি, তোমরা একটি জ্যামিতি বক্স এবং একটি সাদা খাতা নিয়ে প্রস্তুত থাকো এবং প্রত্যেকটি স্টেপের পর আমি জিজ্ঞেস করব তোমাদের ওই স্টেপটা করা হয়েছে নাকি। তখন তোমরা কমেন্ট বক্সে লিখবে কে, তারপরে আমি পরবর্তী স্টেপে মুভ করতে পারবো। এখন দেখেন, এখন তোমরা সবাই খেয়াল করো, সবাই জ্যামিতি বক্স এবং খাতা নিয়ে রেডি? এখন আমরা সম্পাদ্যের প্রশ্নটার দিকে আসি। এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ দেওয়া আছে এবং তা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। অনেক ডেটা দেওয়া না, অনেকগুলো ডেটা দিয়ে দেওয়া আছে। তারপর আমরা আস্তে ধীরে এটি সলভ করার চেষ্টা করব আমরা সবাই মিলে। প্রথমে তোমরা একটা কাজ করো, প্রথমে একটি কোণ এঁকে নাও। ধরো তোমার ইচ্ছা মতো একটি কোণ আঁকো, 45 ডিগ্রি কাছাকাছি স্কেল কম্পাস দিয়ে খালি চোখে যে কোণটা আঁকা যায় সেরকম একটি কোণ আঁকো। ধরো কোণটার নাম দিবে এক্স। সবাই এঁকেছো? কোণটার নাম দিবে কোণ এক্স এবং যে কোনো একটি, কি বলেছে, যার একটি কোণ দেওয়া আছে সেই দেওয়া কোণটাই হচ্ছে আমার এক্স এবং তা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের
ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এখানে একটি যে কোনো র্যান্ডম একটা চতুর্ভুজ ক্ষেত্র এঁকে ফেলো। আমরা এই চতুর্ভুজ ক্ষেত্রটা খাতার মাঝামাঝি একটু বড় করে আঁকবো, কারণ আমরা এই চতুর্ভুজ ক্ষেত্রের উপরই বেস করে আমরা আমাদের সম্পাদ্যটি করব। আচ্ছা, আহসান হাবিব আছে আমাদের সাথে। আশা করি তুমি এটা লিখে ফেলেছো। প্রথমে একটি কোণ এক্স এবং একটি কোণ আঁকলাম, কোণ এক্স, যেটি তোমার ইচ্ছা মতো একটি কোণ, এবং যে কোনো একটি চতুর্ভুজ ক্ষেত্র আঁকলাম। আমাকে এই চতুর্ভুজ ক্ষেত্র এবং এই কোণ থেকে এমন একটি সামান্তরিক আঁকতে হবে যেন তার ক্ষেত্রফলটা আমার এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়। এখন চতুর্ভুজটার নাম দাও, ধরো তোমার ইচ্ছা মতো এ বি সি ডি। একটা নাম দিও, চতুর্ভুজ ক্ষেত্রের নাম দাও এ বি সি ডি। এখন দেখো আমরা কি করব। আমাদের প্রথম কাজটি হচ্ছে এ বিন্দু এবং সি বিন্দু যোগ করে দিব। এ বিন্দু এবং সি বিন্দু যোগ করে দিব। সবাই এঁকেছো? এরপর দেখতে পাচ্ছি তোমরা সবাই একসাথে মিলে এই সম্পাদ্যটা করছো। দেখো, এ বিন্দু আর সি বিন্দু আমি যোগ করে দিলাম। যোগ করার পরবর্তী ধাপে আসি। এরপর আমরা করব, দেখো এখানে আমরা একটি কোণ পাচ্ছি। আশা করি তোমরা সবাই কোণের সমান করে কোণ কিভাবে আঁকতে হয় এটি জানো। খুবই বেসিক একটি জিনিস। আমরা এই কোণটার সমান করে ডি বিন্দু দিয়ে একটি কোণ আঁকবো। কিভাবে আঁকবো দেখো, সি বিন্দুতে তোমার কাঁটা কম্পাসটি বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ নাও। সি বিন্দুতে কাঁটা কম্পাসটি বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ নাও এবং সেই বৃত্তচাপের সমান করে ডি বিন্দুতে কাঁটা বসিয়ে এ বরাবর একটি বৃত্তচাপ আঁকো। আমি আবার রিপিট করছি, সি বিন্দুতে পেন্সিল কম্পাসে কাঁটাটি বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ নাও, সেই বৃত্তচাপের সমান করে ডি বিন্দুতে কাঁটা বসিয়ে একটি বৃত্তচাপ আঁকো এ বরাবর, সিডি বরাবর। এরপর আসো, আমার পেন্সিল কম্পাস থেকে এতটুকু মাপ নিয়ে, অর্থাৎ এই বৃত্তচাপের এই মাপটি নিয়ে এখানে একটি কোণ কেটে বৃত্তচাপ কাটো। অর্থাৎ আমি প্রথমে করলাম কি, কাটা এই বৃত্তচাপের সমান নিয়ে ডি বিন্দুতে কাটা বসিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম এবং এই চাপের সমান মাপ নিয়ে এখানে আরেকটি চাপ কেটে দিলাম। আশা করি তোমরা সবাই ফলো করতে পারছো এবং আমার সাথে সাথে আঁকছো। শাউট আউট টু সিফাত, বৃন্দা, মেহরাব আমাদের সাথে এই সম্পাদ্যটি সলভ করার জন্য। এখন যেহেতু আমি এখানে একটি বৃত্তচাপ পেয়েছি, ডি বিন্দু এবং এই বৃত্তচাপটি মিলিয়ে এইভাবে একটি রেখা এঁকে ফেলো। তাহলেই আমি এই কোণের সমান করে এখানে একটি কোণ এঁকে ফেলবো। আমরা সবাই বুঝতে পারছি? এই কোণের সমান করে এখানে একটি কোণ আঁকা হয়ে গেল। তাহলে সিফাত, অন্তরা, তোমরা সবাই করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখো, আমি যে কোণটি আঁকলাম, এই কোণ আঁকার কারণে আমার সিএ বাহু এবং এখানে নাম দাও আমার বিসি এর বর্ধিতাংশকে ধরো ডি, এই রেখাটা ই বিন্দুতে ছেদ করে। ডিই রেখা, আমি এই কোণের সমান করে কোণ আঁকার কারণে আমি ডিই রেখাটা পেলাম, ধরে নাও। এরপর আমাদের কাজ হবে বিই। এখানে দেখো বড় একটা লাইন পেয়েছি আমরা, বিই লাইনের মধ্যবিন্দু বের করব। কোন লাইনের মধ্যবিন্দু বের করার নিয়মটা তোমাদের আরেকটু মনে করিয়ে দিই। ধরো এ বি একটা লাইন আছে, এর মধ্যবিন্দু আমরা বের করতে চাই। মধ্যবিন্দু বের করার জন্য এ বিন্দুতে পেন্সিল কম্পাসে কাঁটাটা বসিয়ে অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এইখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ এবং এখানে একটি বৃত্তচাপ আঁকবো। আশা করি আমরা একটি মধ্যবিন্দু পেতে পারবো। এখান থেকে আমি যদি বৃত্তচাপ বরাবর একটি রেখা আঁকতে পারি, তাহলে এখানে যে বিন্দুটি পাবো সেই বিন্দুটি এবি রেখার মধ্যবিন্দু। তাহলে দেখো, বিই রেখার মধ্যবিন্দু আমরা কিভাবে বের করব। বিই রেখার মধ্যবিন্দু বের করার জন্য প্রথমে পেন্সিল কম্পাসের কাঁটাটা বিতে বসিয়ে
অর্ধেকের চেয়ে অনেক বড় একটা ব্যাসার্ধ নিয়ে ধরো একটি বৃত্তচাপ আঁকলে, এমন করে একটি বৃত্তচাপ আঁকলে, এখন এই বৃত্তচাপটি উপরে এবং নিচে দুই দিকেই আঁকবে। বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে বিই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবে উপরে এবং নিচে। আবার সেম বৃত্তচাপটা নিয়ে ই বিন্দুতে কাঁটা বসিয়ে আরো দুটি নতুন বৃত্তচাপ আঁকবে। এতে করে আমি এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ হয়ে আছে এরকম পাবো। এখন আমি যদি এই দুটো বৃত্তচাপ একটি স্কেল দিয়ে মিলিয়ে দেই, তাহলে আমরা এরকম একটি লাইন পাবো। তোমরা সবাই আমার মতো করে ডট ডট দিয়ে লাইনটা এঁকে ফেলতে পারো। তোমরা সবাই তাহলে ডট দিয়ে এই লাইনটা এরকম করে লাইনটা এঁকে ফেলতে পারবে। এখন দেখো, তাহলে যেহেতু আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইভাবে বৃত্তচাপগুলো এঁকেছি এবং এই লাইনটি টেনেছি, তাহলে সেখান থেকে আমি যে বিন্দুটি পাবো, এই বিন্দুটি হচ্ছে আমার বিই এর মধ্যবিন্দু। ধরি মধ্যবিন্দুটার নাম পি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমার এখানে যে কোণটা দেওয়া আছে এক্স কোণ, এক্স কোণের সমান করে বি বিন্দু এবং পি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবো। আমরা কোণের সমান করে কোণ আঁকতে অবশ্যই সবাই জানি। তাহলে তোমরা সবাই মিলে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকো। অর্থাৎ বি বিন্দুতে কাঁটা বসিয়ে এই বৃত্তচাপের সমান করে একটি বৃত্তচাপ আঁকবে এবং সেম বৃত্তচাপের সমান করে এখানে কাঁটা বসিয়ে আরেকটি চাপ দিবে। তাহলে এখানে আমরা এরকম একটি কোণ পাবো। সেম কাজটা আমরা যেহেতু বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ এঁকেছি, একই কাজটা আমরা পি বিন্দুতে কাঁটা বসিয়েও করব। সেই ক্ষেত্রে পি বিন্দুতে এক্স এর সময় কোণটি আঁকার সময় এই বরাবর চাপ বসিয়ে আমরা এক্স এর সমান কোণটি পেয়ে যাব, অর্থাৎ এই কোণটাও হবে আমার এক্স। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং সবাই আছো আমাদের সাথে, যেরকম ইমামুল, আহসান হাবিব, সৈকত। এখন দেখো, আমরা বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আরেকটি কোণ এঁকেছি এবং লাইন পেয়েছি এটা। আবার পি বিন্দুতেও সেম কোণ এক্স এর সমান করে কোণ এঁকেছি এবং লাইন পেয়েছি এটা। আমাদের এর পরের স্টেপটা কি হবে একটু সাবধানে খেয়াল করো। আমাদের আর মাত্র একটা স্টেপ আছে, সেটি হচ্ছে এরপর আমরা করব কোণ সি তে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবো। কোণ সি তে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে আমি এখানে যা যা আমি একটু মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কোণ সি তে পেন্সিল কম্পাসের কাঁটাটি বসিয়ে খেয়াল করে দেখো এখানে একটি কোণ আছে। সাবধানে খেয়াল করে দেখবে কোণ সি এর এ বরাবর একটা কোণ আছে। এই কোণটার সমান করে এ বিন্দুতে কাঁটা বসিয়ে এই বরাবর একটি কোণ আঁকবো। অর্থাৎ সি বিন্দুতে আমার পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে এতটুকু বৃত্তচাপ নিব। এই বৃত্তচাপটি নিয়ে আবার এ বিন্দুতে কাঁটা বসিয়ে সেম বৃত্তচাপটা আঁকবো এবং সেখান থেকে এই বিন্দুটাতে কাঁটা বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো। অর্থাৎ এই কোণের সমান করে এখানে আমরা আরেকটি কোণ এঁকে ফেলবো এই বরাবর। সবাই বুঝতে পেরেছো? ধন্যবাদ বৃন্দা, মাকসুদ, ইমামুল, তোমাদের সবাইকে ধন্যবাদ একসাথে এই অঙ্কটি করার জন্য। এখন দেখো আমরা আমাদের শেষ স্টেপে চলে এসেছি। এইখানে যে তুমি কোণটা এভাবে কাটলে, এটি আমরা এখন মিলিয়ে বর্ধিত করে দিব। এই কোণটা বৃত্তচাপ যে একই বিন্দুতে কাটলো, এই বিন্দু এবং এই বৃত্তচাপটা স্কেলটা এই বরাবর ধরে আমরা এইভাবে একটা লাইন এঁকে ফেলবো। এই বিন্দু যে কোণটা পেয়েছি এই কোণের সমান করে আমরা যে কোণটা আঁকলাম, এই কোণটা এঁকে ফেললে আমরা দেখব আমরা একটা নতুন লাইন পাচ্ছি, যেটা এটা একটা নতুন লাইন পাচ্ছি। এখন খেয়াল করে দেখো,
এই যে নতুন লাইনটা পেয়েছি, আর আমার অলরেডি এইখানে একটা লাইন এবং এইখানে একটা লাইন চলে এসেছিল, এই সবগুলো লাইন কোনো না কোনো বিন্দুতে ছেদ করছে। তুমি তোমার পছন্দ ওই বিন্দু, ছেদবিন্দু দুটি হচ্ছে এটি আর এটি, এই দুটা ছেদবিন্দু পেয়েছি। আমরা এই দুইটার নাম যে কোনো কিছু দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি দিয়ে দিলাম এম এন। আমাদের এই লাইনটা আমার পূর্বের এই দুইটা লাইনকে দুইটা বিন্দুতে ছেদ করে, একটি হচ্ছে এম, একটি হচ্ছে এন। তাহলে খেয়াল করে দেখো, আমি যেটা এম বি পি এন পেলাম সেটি আমার উদ্দিষ্ট সামান্তরিক। বুঝতে পেরেছো তোমরা সবাই? অর্থাৎ আমরা এখানে যে নতুন যে জ্যামিতিক চিত্রটা পেয়েছি, অর্থাৎ এম বি পি এন, এই যে আমরা এম বি পি এন এই চারটা বিন্দু মিলে আমি যে জ্যামিতিক শেপটা পেয়েছি, তোমরা খেয়াল করে দেখো, তোমরা এইখান থেকে একটি সামান্তরিক পেয়েছো না? এই সামান্তরিকটি আমার উদ্দিষ্ট সামান্তরিক। এখন তাহলে ধন্যবাদ সবাইকে। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট এসেছে, তোমরা সবাই মিলে একসাথে করেছো। এই জ্যামিতিটি দেখে মনে হয় যে অনেক কমপ্লিকেটেড, বাট তুমি যদি স্টেপ বাই স্টেপ আগাও এই জ্যামিতিটি অনেক ইজিলি সলভ হয়ে যাবে। আর তোমাদের সবাইকে আবার আবার ধন্যবাদ, তোমরা সবাই মিলে এই ভিডিওটি সলভ করতে পেরেছো। স্পেশাল শাউট আউট টু ইনামুল, বৃন্তা, মাকসুদ, অন্তরা, আহসান, তোমাদের সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। তোমরা সবাই মিলে এটি সলভ করতে পেরেছো দেখে। আগামীকাল আমাদের আমাদের তোমাদের সবার সাধারণ গণিত পরীক্ষা। আর গণিত পরীক্ষা সম্পর্কিত তোমাদের লাস্ট ছোট কিছুক্ষণের জন্য কিছু ছোট টিপস দিয়ে দেই। অঙ্ক করার সময় আমার একটা স্টোরি সবসময় মনে আছে। আমি যখন কলেজে পড়তাম, আমার গণিতের অনেক অনেক প্রিয় একজন স্যার আছেন, রেজা স্যার। তিনি একটা কথা আমাদের সবাইকে জিজ্ঞেস করতেন, বাবু অঙ্কটা কি পারবে? তখন আমরা বলতাম, স্যার পারতে পারি স্যার, দেখি স্যার ইনশাল্লাহ পারবো। তখন স্যার বিরক্ত হয়ে যেতেন, আর স্যার তখন বারবার বলতেন, বাবু তোমাকে পারতেই হবে। আমি যখন অঙ্ক করতে যাব, তখন অবশ্যই আমাদের মাথায় এই বিশ্বাসটা থাকতে হবে যে আমাকে এই অঙ্কটি পারতেই হবে, এবং আমি যাই অ্যান্সার করবো না কেন তা রাইট হওয়ার সম্ভাবনা আছে। একটু আত্মবিশ্বাস রেখে যদি আমি অ্যান্সার করতে পারি, আমরা খুব ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে পরীক্ষাটা শেষ করতে পারবো, এবং আশা করি তোমরা সবাই মিলে ভালো ফল নিয়ে আসতে পারবে। তো shout out to all of you for being with us. আর আশা করি তোমাদের তোমাদের ভালো পরীক্ষার শুভকামনা নিয়ে আজকে লাইভ ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।